বিয়ের আগেই অর্পা বার তিনেক আদনানের বাসায় এসেছে। ৬ মাসের সম্পর্ক ওদের। অর্পা মাঝে মাঝে এসে আদনানের মা নাজনী নারাকে দেখে যায়। আহা, বড্ড মায়া লাগে তার। নাজনী নারা তারই কলেজের কেমিস্ট্রি পড়াতেন। কি দাপুটে আর স্ট্রং ছিলেন তখন। পরিপাটি ভাঁজ করা সুতি শাড়িতে যখন তিনি ক্লাসরুমে ঢুকতেন, ইন্টারমিডিয়েট পড়ুয়া ছেলেমেয়েগুলো তখন তার ভয়ে থরথর করে কাঁপত। আজ মানুষটার কি অবস্থা! একটা দুর্ঘটনা, মাথার পেছনে একটা আঘাত, না শারীরিক সমস্যা। কেটে গিয়েছিল কিছুদিন পরেই, কিন্তু পার্মানেন্ট হয়ে বসে রইল তার স্মৃতির সমস্যা। এখন কাউকে চেনেন তো কিছুক্ষণ পরেই ভুলে যান। বারবার একই প্রশ্ন জিজ্ঞেস করতে থাকেন। কি কষ্ট, চোখে দেখা যায় না। আদনান ভদ্র, স্থির, পরিপাটি, ভালো চাকরি আর এক ধরনের অদ্ভুত সংযমী ব্যক্তিত্ব। তার কাছে মেয়ে বিয়ে দিতে আপত্তি করেনি অর্পার বাবা মা। অর্পা গুছিয়ে নিল নিজের সংসার। একজন হেল্পিং হ্যান্ড আছে, সে ঘণ্টা দুয়েকের জন্য এসে কাজ করে চলে যায়। বিয়ের আগে এখানে অর্পার এক খালা শাশুড়ি থাকতেন, তিনিই মূলত নাজনী নারার দেখাশোনা করতেন। ছেলের বউ অন্তঃস্থতা, তাই পার্মানেন্টলি ছেলের সংসারে থিতু হয়েছেন না চাইতেও। উনি কখনো ছেলের সংসারে নাক গলাতে চাননি, তাই এখানেই ছিলেন এতদিন। ৩ বেলা মায়ের খাওয়া দাওয়া, ঔষধ, গোসল সব অর্পাই করে। নাজনী নারা প্রায়ই অবাক হয়ে বলেন, এই মেয়ে, তুমি কে? আমার বাড়িতে কি করো? মৃদু হেসে অর্পা জবাব দেয়, আমি আদনানের বউ, আপনার বৌমা। আদনানটা কে? অর্পা দীর্ঘশ্বাস ফেলে নিজের কাজ করে যায়। অফিসে ঢুকেই আদনান একবার কল দেয় অর্পাকে। মা নাস্তা করেছেন কিনা, ওষুধ খেয়েছেন কিনা এসব জানতে চায়। দুপুরেও একবার রুটিন মাফিক ফোন করে খোঁজখবর নেয়। সবকিছু প্রথম প্রথম অর্পার কাছে ঠিকই লেগেছিল, কিন্তু কিছুদিন পর থেকে তার মনে হলো এই বাড়িতে একটা অদ্ভুত ভারসাম্যহীনতা আছে। এই বাড়িতে আদনানের পৃথিবী মূলত শুধু তার মাকে ঘিরে। সে ফোনে কখনোই জানতে চায় না অর্পা খেয়েছে কিনা, অর্পার শরীর ঠিক আছে কিনা, কোনো অসুবিধে হচ্ছে কিনা। অর্পার মাঝে মাঝে মনে হয় সে বোধহয় এই বাড়ির ফুল টাইম কাজের মহিলা আর পার্ট টাইম অতিথি, বাড়ির কোনো সদস্য নয়। আদনান প্রতিদিন অফিসে যাওয়ার আগে মায়ের ঘরে যায়। সে বিছানার পাশে বসে, মায়ের হাত ধরে। নাজনীনারা কখনো চিনতে পারেন, কখনো পারেন না। এই দৃশ্যগুলো অর্পা প্রায় প্রতিদিন দেখে। প্রথমে তার ভালো লাগত, কিন্তু ধীরে ধীরে তার চোখে এগুলো এক ধরনের বিরক্তি তৈরি করে। অর্পা জানে মা আর বউয়ের মধ্যে কখনো তুলনা হয় না, কিন্তু আদনান কখনো তার পাশে বসে মাথায় হাত দিয়ে জিজ্ঞেস করে না তার সুবিধে অসুবিধের কথা। এক সকালে অর্পা ডাইনিং টেবিলে নাস্তা সাজিয়ে বসে আছে। আদনান তখনও মায়ের ঘরে। ১৫ মিনিট, ২০ মিনিট, নাস্তা ঠান্ডা হয়ে যাচ্ছে। অর্পা অবশেষে ডেকে উঠল, নাস্তা ঠান্ডা হয়ে যাচ্ছে। আদনান ঘর থেকে বেরিয়ে এলো। টেবিলে বসে বলল, তুমি আজ থেকে মাকে বেশি সময় দেবে। ওনাকে দুর্বল লাগছে, মনে হয় ঠিকঠাক মতো যত্ন আত্মি হচ্ছে না। অর্পার মনটা বিষিয়ে গেল। কি বলতে চায় আদনান? অর্পা মায়ের যত্ন নেয় না? সে চুপ করে রইল। আশা করছিল আদনান অন্তত একবার বলবে, নাস্তা করে নিও, অথবা নিজের যত্নটাও নিও, অথবা আরও অনেক কিছু। কিন্তু সে কিছুই বলল না। এই ঘটনা একদিনের না, প্রায় প্রতিদিনই একই রকম। আদনান অফিস থেকে ফিরেই প্রথমে যায় মায়ের ঘরে, কখনো আধ ঘণ্টা, কখনো ১ ঘণ্টা। তারপর ড্রয়িং রুমে এসে বলে, মাকে ঠিকঠাক খাবার দিয়েছিলে তো, ওষুধ দিয়েছিলে তো, আরও অনেক কথা, সব নাজনী নারাকে ঘিরে। তার কথা কিচ্ছু জানতে চায় না আদনান, কিচ্ছু না। আদনান অফিস থেকে ফিরতেই অর্পা দৌড়ে গিয়ে বলল, এনেছ? কি? অবাক হয় আদনান। তোমাকে যে বললাম আমার পিরিয়ড হয়েছে, স্যানিটারি ন্যাপকিন লাগবে, তুমি তো বললে নিয়ে আসবে। ও, ভুলে গিয়েছিলাম। মা সকালে বলেছিল পেয়ারা খাবেন, সেটা আনতে গিয়েই একটু দেরি হয়ে গেছে। তাহলে যাও, এখন নিচ থেকে নিয়ে আসো। আমি মায়ের কাছে বসছি, তুমি গিয়ে নিয়ে এসো। বলে আদনান সোজা মায়ের ঘরে চলে যায়। পিরিয়ডের প্রচণ্ড ব্যথা নিয়ে এবং কোনো রকম প্রোটেকশন ছাড়া অর্পাকে নামতে হয় নিচের ফার্মেসির উদ্দেশ্যে। ধীরে ধীরে অর্পার মনে একটা অদ্ভুত অনুভূতি জন্ম নিতে লাগল, ঈর্ষা, একজন অসুস্থ বৃদ্ধার প্রতি। অর্পা জানে এটা ভীষণ লজ্জার একটা ব্যাপার, কিন্তু সে কিছুতেই নিজের মানসিক স্থিতিশীলতা ধরে রাখতে পারে না। দিন দুয়েক পরে ইচ্ছে করেই অর্পা দুপুর ২টা বাজার পরেও নাজনীনারাকে খেতে দিল না। ও ঘর থেকে চিৎকার আসছে, ভাত দে, খিদে পেয়েছে, আমার খাবার কোথায়?
আদনানের ফোন এসেছিল এবং সে যথারীতি মায়ের কথা জিজ্ঞেস করেছিল। অর্পা প্রতিদিন যা বলে আজও তাই বলেছে, কিন্তু আজকেরটা মিথ্যা। অর্পা শাশুড়িকে খেতে দিল, কিন্তু সেটা 4টের পরে। নাজনীনারা পুরোপুরি তার উপর নির্ভরশীল। এই ক্ষমতাটা তাকে অদ্ভুতভাবে আনন্দ দিল। নাজনীনারা কাঁপতে কাঁপতে খেতে লাগলেন। অর্পা দূর থেকে দাঁড়িয়ে দেখছিল। তার মনে হচ্ছিল এটা যেন একটা খেলা। এরপর থেকে ব্যাপারটা মাঝে মাঝেই ঘটতে লাগল। কখনো পানি দেরি করে দেয়, কখনো ওষুধ, কখনো খাবার, কোনো সময় একদম দেয় না। আদনানের তার প্রতি উদাসীনতা, একপাক্ষিক আচরণ থেকে এক ধরনের ফ্রাস্ট্রেশন জন্ম নিয়েছে তার মধ্যে, আর সেটা সে পুরোপুরি ঢেলে দিচ্ছে নাজনীনারার ওপর। এই কথাটা তখনও তার বোধগম্য নয়। এরই মাঝে সে নাজনীনারার ডায়াবেটিস আর প্রেশারের ওষুধ সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়। প্রতিদিন নিয়ম করে ওষুধগুলো বের করে ফেলে দেয়। ওষুধের পাতা খালি হলে আদনানকে আবার আনতে বলে। নাজনীনারা মারা গেলেন শীতের এক দুপুরে। হসপিটালে নিলে ডাক্তার জানালেন সম্ভবত হার্ট অ্যাটাকে মৃত্যু। আদনানের চোখ ভর্তি জল, আর অর্পার চোখে প্রশ্ন, এখন কাকে সময় দেবে তুমি? এখন কার কথা ফোনে জিজ্ঞেস করবে? এখন কার কথা কথায় কথায় বলতেই থাকবে, বলতেই থাকে। নাজনীনারার মৃত্যুর পর বাড়িটা কেমন যেন গুমোট হয়ে উঠেছে। অর্পা ভেবেছিল এখন সবকিছু ঠিক হয়ে যাবে। আদনান এখন তার দিকে মনোযোগ দেবে, তার সাথে কথা বলবে, যত্ন নেবে। কিন্তু আদনান আরও নীরব হয়ে গেল। সে অফিসে যেতে আসতে মায়ের ছবি দেখে। অর্পার নিজেকে একটা ছায়া ছাড়া আর কিছুই মনে হয় না। মাস দুয়েক পর অর্পা বুঝতে পারল সে অন্তঃসত্ত্বা। খবরটা আদনানকে দেওয়ার সময় তার চোখে একটা অদ্ভুত আলো দেখা গেল। সে অর্পার পেটে হাত রেখে বলল, এটা আমাদের নতুন শুরু, মায়ের মতোই সুন্দর হবে। অর্পা হাসল, কিন্তু ভিতরে ভিতরে জ্বলে উঠল আবার। মা? প্রেগন্যান্সির সময় আদনান অর্পার যত্ন নিত, খাবার বেড়ে দিত, প্রতিদিন অফিস থেকে ফিরে জিজ্ঞেস করে, বাচ্চা ঠিক আছে তো? তুমি ঠিকমতো খেয়েছ? ওষুধ খেয়েছ? অর্পা অবাক হয়ে লক্ষ্য করে আদনান প্রায়ই তার পেটে হাত দিয়ে কান পেতে বলে, আমার মা, ভালো আছো তো সোনামণি? মেয়ে হবে তুমি জানলে কি করে? আদনান মৃদু হেসে বলে, আমি ওর নাম রাখব নাজনীনারা, সংক্ষেপে নাজ। এখন তো এত বড় নাম ধরে কেউ ডাকতে চায় না। সত্যিই কন্যা সন্তান জন্ম নিল। কোলে বাচ্চা আসার পর আদনান আবার আগের জীবনে ফিরে গেল। সে অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে ঘণ্টার পর ঘণ্টা নাজনীনের পাশে বসে থাকে, হাত ধরে, গান গায়। প্রতিদিন ফোন করে অর্পাকে, কিন্তু শুধু বাচ্চার খবর নিতে। নাজনীন খেয়েছে? ঠিকমতো ঘুমিয়েছে? শরীর ঠিক আছে? অর্পার কথা কিছুই জানতে চায় না। অর্পা লক্ষ্য করে আদনানের চোখে এখন সেই একই ভালোবাসা যেটা তার মায়ের জন্য ছিল, যেন বাচ্চাটা তার মায়েরই পুনর্জন্ম। অর্পার মাঝে জন্ম নেয় অদ্ভুত এক ঘৃণা, নিজের নারী ছেঁড়া ছোট্ট স্নেহের বাচ্চার উপর। নাজনীনের বয়স তখন 3 মাস। সে হাত পা ছুঁড়ে কাঁদছে ক্ষুধায়। অর্পা তাকে খাওয়াতে আসে না, ফোন তোলে না সে জানে আদনানের ঘ্যান ঘ্যানে এক কথা ওপাশ থেকে আসবে। কেঁদে কেঁদে নাজনীন নির্জীব হয়ে পড়ল। ওদিকে আদনান দ্রুত অফিস থেকে চলে এসেছে। ফোন না ধরায় তার চিন্তা হচ্ছিল। এসে দেখে এই অবস্থা। সে দৌড়ে হসপিটালে নিয়ে গেল। দ্রুত ইনফিউশন দিয়ে বাচ্চাকে স্টেবল করা হলো। হসপিটালের বেঞ্চে বসে অর্পা চুপ করেছিল। নাজনীন এখন ঘুমিয়ে আছে। আদনান বাচ্চার পাশে বসে তার ছোট্ট হাত ধরে আছে, চোখে অশ্রু। অর্পা তাকিয়ে দেখল সেই চোখে আবার সেই একই ভালোবাসা, যেটা একদিন তার শাশুড়ির জন্যে ছিল, এখন তার মেয়ের জন্য। আদনান মুখ তুলে তাকালো তার দিকে। তুমি কেন এমন করলে অর্পা? ও তো আমাদের মেয়ে। অর্পা দৃঢ় স্বরে বলে, তোমার মেয়ে, আমাদের নয়। মানে? আমি শুধু চাইছিলাম তুমি আমার দিকে তাকিয়ে একটু হাসো, একটু কথা বলো, যেমন তুমি মায়ের সাথে করতে, ওর সাথে করো। কিন্তু আমি তো কখনো তোমার চোখে ছিলামই না। আমি তো শুধু একটা দায়িত্ব ছিলাম, মায়ের যত্ন নেওয়ার, তারপর বাচ্চা জন্ম দেওয়ার। আদনান চুপ করে রইল। কোনো অস্বীকার নেই, কোনো প্রতিবাদ নেই, শুধু নীরবতা। অর্পা বলে চলল, আমি ঈর্ষান্বিত ছিলাম একজন অসুস্থ বৃদ্ধার প্রতি, তারপর আমার নিজের মেয়ের প্রতি। কারণ তুমি যাকে ভালোবাসো তাকেই সময় দাও, যত্ন করো। আমি কখনো সেই জায়গায় ছিলাম না। আমি শুধু দেখেছি, দেখতে দেখতে ভিতরটা পচে গেছে। আমি বৌমা হয়েছি, সন্তানের মা হয়েছি, কিন্তু কারো স্ত্রী বা ভালোবাসার মানুষ হতে পারিনি।
তুমি আমাকে কখনো জিজ্ঞেস করনি আমি কেমন আছি, কখনো বলনি তুমি ঠিক আছো তো। অদৃশ্য মানুষ যখন চিৎকার করে তখন সে ভয়ঙ্কর হয়ে ওঠে। আমি ভয়ঙ্কর হয়ে গিয়েছি। অর্পা উঠে দাঁড়াল। আমি যাই, জানি তোমরা দুজনে ভালোই থাকবে, আমার থাকা না থাকা সমান কথা। অর্পা দরজার দিকে এগিয়ে গেল, তার পিছনে বাচ্চার নরম শ্বাসের শব্দ, আদনানের নীরবতা। সে জানে এই নীরবতা এখন থেকে তার সারা জীবনের সঙ্গী। প্রিয় বন্ধুরা, এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ। গল্পটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর পরবর্তীতে আরও এরকম নিত্য নতুন গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকবেন সবাই।